আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আজকে জাহাঙ্গীরনগর অবশেষে তাদের ভর্তি পরীক্ষার যে নোটিশটা, লিগ্যাল যেটা নোটিশ, সেটা পাবলিশ করছে। তো আমি তোমাদেরকে জানাইতে চাই এটার মাধ্যমে যে এবার কত তারিখ থেকে আবেদন করতে হচ্ছে, অ্যান্ড এখানে কোন ইউনিটে কত টাকা লাগতেছে, আর এখানে কোন কোন ইউনিট থেকে কোন সাবজেক্টগুলো আলাদা হয়ে গিয়ে অন্য একটা ইউনিট তৈরি করছে। তো সব কিছু থাকছে এই ভিডিওতে। তোমরা আশা করি তোমরা পুরোপুরি ভিডিওটা দেখবা। তো আমি যেহেতু আমার হলে আমার পেন প্যাডটা মানে রেখে আসছি, তো আমার এখানে লিখতে একটু কষ্ট হবে হয়তো, যে কোনো ব্যাপার না, আমি ট্রাই করতেছি। তো দেখো, প্রথমেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে সময়সীমা, আবেদনের যে সময়সীমা। এই যে দেখো আবেদনের সময়সীমা 1 জানুয়ারি থেকে, এই যে দেখো 1 জানুয়ারি, 1 জানুয়ারি থেকে 10টা 30 থেকে শুরু হবে, 1 জানুয়ারি থেকে, আর শেষ হচ্ছে তোমার 21 জানুয়ারি 2025 তারিখ থেকে। ঠিক আছে, 21 জানুয়ারি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানে তোমরা 1 তারিখ থেকে 22 তারিখের মধ্যে আবেদন করতে পারবা। 1 তারিখ আমার মতে তোমরা হচ্ছে 5-6 তারিখের দিকে করে নিও, কারণ 1 তারিখে এদিকে অনেকেই চাপ থাকবে তখন। তো চাপের মধ্যে করার দরকার নাই, একটু আস্তে আস্তে বিষয়টা পরে করে নিও। তো বিষয়টা মনে হয় ক্লিয়ার হয়েছো, যে 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সময়সীমা থাকতেছে। তো এর মধ্যেই তোমরা হচ্ছে আবেদনগুলা করে নিবা। এখন কোন ইউনিটে আবেদন করবা, এটা হচ্ছে মেইন বিষয়। দেখো তোমার এখানে কি কি ইউনিট আছে, এ আছে, বি আছে, সি আছে এবং ডি। এ তো তোমরা জানো যে এতে হচ্ছে সায়েন্সের ইউনিট এটা, আর বি হচ্ছে এটাও মানবিকের, বি মানবিকের, সি মানবিকের এবং ডিও হচ্ছে সায়েন্সের। ডি ইউনিটের মধ্যে কি কি সাবজেক্ট আছে এগুলো আমি একটু পরে দেখাচ্ছি। তো দেখো, এই কয়টা ইউনিটের জন্য তোমার হচ্ছে প্রত্যেকটা ইউনিটের জন্য 900 টাকা করে লাগবে। হ্যাঁ, ক্লিয়ার? ওকে। দেখো ইউনিটটা হচ্ছে তোমার ওই যে বিজনেস স্টাডিজের যে ইউনিটটা আছে ওইটা আর কি। তো এখানে তোমার হচ্ছে লাগতেছে 750 টাকা, মানে আবেদন ফি। এটা যখন তোমরা কোথাও গিয়ে আবেদন করবা, নিজের ফোন থেকেও করতে পারো, ওইটাই বেশি ভালো হয়। আর যদি না পারো তাহলে কোনো নিকটস্থ যেখান থেকে এই অ্যাপ্লাইগুলো করে ওই দোকানে গিয়ে বলবা, তাহলে করে দিবে। আর 750 টাকা পেমেন্ট করবা, তাহলেই হবে। আর এরপরে আসো C1 ইউনিট, F ইউনিট, GA ইউনিট এবং H ইউনিট। এই যে FGH, এই 3টা ইউনিট এবার অ্যাড করা হয়েছে। আগে এই সাবজেক্টগুলা এই ABCD এর মধ্যে ছিল, বাট এবারে হচ্ছে এগুলাকে আলাদা করে FG এবং H এ ভাগ করা হয়েছে। ক্লিয়ার? ওকে। তো এখন C1 থেকে শুরু করে এই 4টা ইউনিটে তুমি যদি আবেদন করতে চাও, তাহলে তোমাকে প্রতি ইউনিটের জন্য 600 টাকা করে দিতে হচ্ছে। ঠিক আছে, প্রতি ইউনিটের জন্য 600। আমি এটা মাউস দিয়ে লিখতেছি, তো এই জন্য এরকম বাঁকা হইতেছে, আমার কাছে পেন প্যাডটা নাই এই মুহূর্তে। বুঝছো তো নাকি? ওকে। আর আই ইউনিট যেটা, এই আই ইউনিটটা হচ্ছে এই যে তুলনামূলক সাহিত্যের মনে হয়, আচ্ছা নিচে দেখা যাবে, এটা আগে শেষ করে নিই। তো আই ইউনিটে আবেদন করতে গেলে তোমার 500 টাকা পেমেন্ট করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, যে আবেদনের সময়সীমা, যেটা আবেদনের সময়সীমাটা দেখে নিলাম, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে হবে। আর এরপরে দেখলাম যে কি কি ইউনিট আছে অ্যান্ড কোন কোন ইউনিটের জন্য কত টাকা করে লাগতেছে আবেদন করতে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে, দেখো, যে আবেদন ফির সাথে 1.2% সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে। অর্থাৎ তুমি যদি নিজের ফোন থেকে করো, তাহলে শুধু দেখো আই ইউনিটে যেরকম শুধু 500 টাকা দেওয়া আছে, তো তোমরা শুধু 500 টাকায় ফোনে রাখবা না, এর চেয়ে একটু বেশি রাখবা, 50-60 টাকা বেশি রাখবা, তাহলেই হবে। আর যদি কোনো দোকান থেকে করে নাও, তাহলেও ওরা একটা নির্দিষ্ট চার্জ তোমার থেকে নিয়ে নিবে। ঠিক আছে? আর ভর্তি পরীক্ষার যে সম্ভাব্য তারিখটা দিয়েছে, মানে তুমি আবেদন করার পরে তো বসে থাকবা না, আবেদন করার পর তো কবে পরীক্ষা হবে এই নিয়ে চিন্তিত থাকবা। তো এখানে দেখো দেওয়া আছে যে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ 9 ফেব্রুয়ারি হতে 19 ফেব্রুয়ারি এর মধ্যে। ঠিক আছে, এই যে 9 থেকে 19, মানে এই 10 দিনের মধ্যেই টোটাল হচ্ছে এই কয়েকটা ইউনিটের পরীক্ষা কমপ্লিট করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছে অলরেডি জাবি প্রশাসন। তো এখন এটা চেঞ্জও হতে পারে, বাট নট শিওর। ওকে। আর তোমরা যে কোনো ধরনের যদি কিছু দেখতে চাও, কোনো নোটিশ যদি দেখতে চাও, তাহলে এই যে এই ওয়েবসাইটে ঢুকবা, JEU.admission.org। এটা ক্রমে গিয়ে সার্চ করবা, তাহলে এই ওয়েবসাইটে চলে আসবে, অ্যান্ড এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবা যে সকল নোটিশ দেওয়া আছে এখানে। ঠিক আছে? আর এটা থেকেই মূলত তোমরা
নিজের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, এরপরে আসি ভর্তি যোগ্যতা। হ্যাঁ, এখানে দেখো 1 নম্বরে লেখা আছে যে 2021 সাল ও তার পরবর্তী 2021 সাল ও তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক সমমানের পরীক্ষা এবং 2023 ও 2024 সালের উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। মানে কি বুঝতেছি আমরা, 2021 সাল ও তার পরবর্তী, মানে বুঝতে পারতেছো যে এখানে সেকেন্ড টাইমারও মানে থাকছে, তোমার সাথে কিন্তু সেকেন্ড টাইমারও পরীক্ষা দিবে। ঠিক আছে, এই যে দেখো এইচএসসি 2023 এবং এইচএসসি 2024 যারা আছো তারাও কিন্তু পরীক্ষা দিতে পারতেছো। ঠিক আছে, ওকে। আর এখানে আরেকটা বিষয় দেখো, খ নম্বরে বলছে যে মাধ্যমিক সমমান ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে। ঠিক আছে, তুমি মনে করো না যে তোমার চতুর্থ বিষয়কে বাদ দিবে। ঠিক আছে, তোমার চতুর্থ বিষয় সেটা যেটাই হোক ওইটা সহ জিপিএ কিন্তু গণনা করবে। হ্যাঁ, আর দেখো এবার গ নম্বরে আসি, এ ইউনিট। হ্যাঁ, এ ইউনিটটা মূলত ওই যে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, এখানে ওই সাবজেক্টগুলো আছে, একটু পরে আমি ডিটেলস বলে দিব, সমস্যা নাই। এখন দেখো যে এই ইউনিটগুলোতে তুমি যখন অ্যাপ্লাই করবা, তোমাকে অ্যাপ্লাই করার সময় তোমার অবশ্যই তোমার ভর্তি যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ 8.50 থাকতে হবে। ঠিক আছে, আর বাংলা যদি বলি তাহলে 8.5, বুঝছো? কিন্তু এখানে আরেকটা কথা আছে যে 8.50 এটা তো নিবা, ঠিক আছে, এইটা দিয়ে তো অ্যাপ্লাই করবা, কিন্তু তোমার যদি কোনোভাবে যে এখানে একটাতে, যে কোনো একটাতে হয়তো এসএসসি অথবা এইচএসসিতে 4 পয়েন্টের নিচে নেমে আসে, ঠিক আছে, 4 পয়েন্টের নিচে একটা পাইছো, একটাতে হয়তো বা 5 পাইছো, তো এখন তুমি ভাবতেছো তাহলে তো আমার তো 8.5-এর উপরে আছে, তো আমি তো তাহলে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু না ব্রো, এখানে দেখো আলাদাভাবে দেওয়া আছে যে পৃথকভাবে ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে। মাথায় ঢুকছে? মনে হয় বোঝাতে পেরেছি, তাই না? ওকে, এবার বি ইউনিটে দেখো, যেটা সমাজবিজ্ঞান অনুষদ, এই অনুষদের মধ্যে তোমার হচ্ছে এই অনুষদ এবং সি ইউনিট, ই ইউনিট, এফ, আই, এই কয়টা ইউনিটের মধ্যে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার এখানে পৃথক বিজ্ঞান শাখার জন্য তোমার জিপিএ 8 থাকতে হবে, শুধুমাত্র এটা বিজ্ঞান শাখার জন্য। ক্লিয়ার? এটা শুধু বিজ্ঞান শাখার জন্য 8 পয়েন্ট থাকতে হবে। আর মানবিক এবং ব্যবসায় শিক্ষার এবং অন্যান্য শাখার যারা আছো তাদের মোট জিপিএ 7.50, 7.50 থাকতে হবে। কিন্তু এখানেও আরেকটা কথা আছে, সেটা হলো তোমার পৃথক পৃথকভাবে এসএসসি এবং এইচএসসিতে পৃথক পৃথকভাবে 3.50 থাকতে হবে। ঠিক আছে, তুমি একটাতে 3 পাইছো, একটাতে 5 পাইছো, এই মনে করে তুমি বলতেছো যে আমি তো 8 পেয়ে গেছি, তাহলে তো আমার হয়ে যাচ্ছে, কিন্তু না, তোমার এখানে পৃথক পৃথকভাবে 3.5-এর উপরে থাকতে হবে। বিষয়টা নিশ্চয়ই বুঝছো। এখন এখন আসো সি1 ইউনিট। সি1 ইউনিটটা হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ। তো এখানে তোমাকে অ্যাপ্লাই করতে গেলে এখানে দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ 7 থাকতে হবে। হ্যাঁ, মোট জিপিএ 7 থাকতে হবে। আর পৃথকভাবে যদি বলতে যাই তাহলে এসএসসি এবং এইচএসসিতে এই যে 3.50 থাকতে হবে, বুঝছো? ওকে, এরপর আসো ডি ইউনিট। ডি ইউনিটে দেখো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ 9 থাকতে হচ্ছে। হ্যাঁ, মোট জিপিএ 9 থাকতে হচ্ছে এবং পৃথকভাবে বলে দিছে, পৃথকভাবে তোমার এখানে 4 থাকতে হবে। আমি একটু আগে বলছি যে একটাতে 3.5 পাইছো, আরেকটাতে 5 পাইছো, এই মনে করে তুমি দিচ্ছ, ওই অন্যগুলোতে আগেরগুলোতে বলছি এরকম, ওগুলো কিন্তু হবে না, বুঝছো? তোমাকে অবশ্যই পৃথকভাবে 4-এর উপরে থাকতে হবে। হ্যাঁ, 4 থাকলেও সমস্যা নাই, বাট 4-এর উপরে থাকলে তো ভালো, অবশ্যই বুঝতে পারতেছো বিষয়টা। এখন দেখো জি ইউনিট, যেটা এরা যেটাকে আলাদা করছে, তো এখন এটা হলো ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড হচ্ছে আইবিএ। এই তো দেখো এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ 8.50 থাকতে হবে। হ্যাঁ, এই ইউনিটের তুলনামূলকভাবেই একটু জিপিএটা বেশি লাগতেছে, এটা হয়তো বা এইবারের জন্য আর কি চেঞ্জ করছে। আচ্ছা, আর পৃথকভাবে যদি বলতে যাই তাহলে পৃথকভাবে 4.25 থাকতে হবে। এবার দেখো মানবিক এবং ব্যবসায় শাখার যারা আছো তারা হচ্ছে তাদেরও 8 থাকতে হবে। তাহলে কি হলো, বিজ্ঞান শাখার জন্য 8.5
এবং মানবিক এবং ব্যবসায় শিক্ষা বা অন্যান্য শাখার জন্য তোমার হচ্ছে 8 থাকলেই হয়ে যাচ্ছে, বাট ওই যে পৃথক পৃথকভাবে তোমার 4 থাকতে হচ্ছে। মাথায় ঢুকছে? ওকে, এখন আসো এগুলো ঘ নাম্বার আর ও নাম্বারটা আমি একটু স্কিপ করি, এই বিষয়গুলো তোমাদের ক্ষেত্রে লাগবে না আই হোপ। আচ্ছা, এখন দেখো এই ইউনিটগুলা সম্পর্কে আলোচনা করি। এ ইউনিট, একটু আগে আমি বলছিলাম যে এ ইউনিটের মধ্যে কী কী সাবজেক্ট আছে এই বিষয়গুলো আমি তোমাকে জানাবো। তো দেখো প্রথমেই এগুলা দিয়ে শুরু করি। প্রথমত এখানে আছে গণিত, এটাকে নাম্বার 1 দিই, 1 নাম্বার। এটাকে দিই 2 নাম্বার, এটাকে দিই 3, 4, 5, ওটা হলো 5 তো জিরোর মতো হয়ে গেল, 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। তাহলে কি পাচ্ছি আমরা টোটাল, যে এ ইউনিটে টোটাল 7টা সাবজেক্ট পাওয়া যাচ্ছে এখন। ঠিক আছে, দেখো প্রথমত গণিত, দ্বিতীয়ত পরিসংখ্যান ও উপাত্ত বিভাগ বিজ্ঞান, এবং দেখো রসায়ন, পদার্থ বিজ্ঞান, ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবং 7 নম্বরে থাকছে আমাদের পরিবেশ বিজ্ঞান। ঠিক আছে, ওকে। এখন তুমি তো ক্লিয়ার নাকি যে এ ইউনিটে কী কী সাবজেক্ট আছে, এটা সম্পর্কে তো ক্লিয়ার হয়েছে এখন? ওকে, এখন আসো যে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয় এবং বিষয়সমূহে নিম্নরূপ গ্রেড থাকতে হবে। তোমরা যখন অ্যাপ্লাই করবা অবশ্যই দেখে নিবা যে তোমার এই গণিতে এ গ্রেড আছে কিনা, তারপরে হচ্ছে গণিত অথবা পরিসংখ্যানে এ গ্রেড আছে কিনা, রসায়নের ন্যূনতম এ গ্রেড এবং গণিতের ন্যূনতম এ মাইনাস আছে কিনা। এটা কেন বলছে, এই বিষয়টা তোমার হচ্ছে ভর্তি হওয়ার সময় কাজে লাগবে। ঠিক আছে, কেন বললাম, তুমি যখন গণিতে পড়তে যাবা সাবজেক্ট চয়েস দিবা, তো তখন তোমার যদি গণিতে যদি এ গ্রেড না থাকে, ঠিক আছে, তাহলে তুমি গণিত সাবজেক্টটা পাবা না। আবার পরিসংখ্যান ও উপাত্ত বিভাগে যখন তোমার গণিত এবং পরিসংখ্যানে এ গ্রেড থাকবে না, এ গ্রেডের নিচে নেমে যাবে, তখন তুমি এই সাবজেক্টে পড়তে পারবা না। তারপরে রসায়ন, রসায়নে দেখো তোমার এইচএসসিতে যে রসায়ন সাবজেক্টটা ছিল, ওই রসায়নে যদি তুমি এ গ্রেডের নিচে পাও, অথবা গণিতে যদি এ মাইনাসের নিচে চলে আসে, যদি বি পেয়ে থাকো, তাহলে কিন্তু তুমি রসায়ন সাবজেক্টটা পাবা না। ঠিক আছে, পদার্থবিজ্ঞানও একই। দেখো পদার্থবিজ্ঞান সাবজেক্টে এবং গণিতে পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। ঠিক আছে, তুমি যদি বাই এনি চান্স তুমি যদি এসএসসিতে বা এসএসসিতে এ মাইনাস খেয়ে যাও, এখানে পদার্থ এবং গণিতে যদি এ মাইনাস খেয়ে যাও, তাহলে কিন্তু তুমি পদার্থবিজ্ঞান সাবজেক্টে পড়তে পারবে না। ঠিক আছে, তাই বলে এই না যে এখানে এ মাইনাস থাকলে তুমি এখানে আবেদন করতে পারতেছো না, বিষয়টা কিন্তু এমন না। ঠিক আছে, আমি এটা তো আগেই দেখে দিলাম যে কোনটাতে কত লাগবে, কত পয়েন্ট থাকলে আবেদন করতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেখো ভূতাত্ত্বিক বিজ্ঞান যেটা আছে, এখানেও পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতে পৃথক পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ তুমি এই সাবজেক্টে পড়তে পারবে না। তেমনই হচ্ছে যে এই সিএসইও ওরকমই, পদার্থবিজ্ঞান, গণিত, এই দুটাতে পৃথক পৃথকভাবে এ প্লাস থাকতে হবে। হ্যাঁ, এটা কিন্তু পৃথক পৃথকভাবে এসএসসি এবং এইচএসসিতে দুইটাতেই কিন্তু এ প্লাস থাকতে হবে, তাহলে তুমি সাবজেক্টে পড়তে পারবা, আদারওয়াইজ কিন্তু এটাতে পড়তে পারবা না। তারপরে পরিবেশ বিজ্ঞানে দেখো গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান যেটা আছে, ওই এই 4টা সাবজেক্টে তোমার ন্যূনতম এ মাইনাস থাকতে হবে। যদি তুমি এ মাইনাসের কম পেয়ে থাকো, যদি বি পাও, তাহলে তুমি কিন্তু পরিবেশ বিজ্ঞানে পড়তে পারবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই অবশ্যই। আর দেখো এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, এগুলো ছাড়াও তোমাকে আরেকটা প্যারা সামলাইতে হবে, সেটা হলো দেখো তুমি যখন ভর্তি পরীক্ষা দিবা, ভর্তি পরীক্ষার গণিতে ওখানে কিছু কোশ্চেন থাকবে, নির্দিষ্ট কয়েকটা কোশ্চেন থাকবে গণিত অংশ থেকে। তুমি গণিত অংশে যদি এখন 50%-এর কম পাও, ঠিক আছে, যদি গণিতে যদি 50%-এর কম পাও, ধরো গণিতে 15টা কোয়েশ্চেন আছে, ঠিক আছে, 15টা কোয়েশ্চেনের মধ্যে তুমি পাইছো হলো 6, ঠিক আছে, তুমি মনে করো পাইছো 6, তাহলে কিন্তু তুমি এই গণিতে পড়তে পারবা না, তোমার গণিত সাবজেক্টটা ওখানে সই করবে না, তুমি চয়েস দিবা কিভাবে, বুঝছো? সো টার্গেট রাখবা যে গণিতে অন্তত 50%-এর উপরের নাম্বার তুলতে। হ্যাঁ, পুরোপুরি পাইলে তো ভালো, কিন্তু সবাই তো পুরোপুরি পায় না, এখন চেষ্টা চালাতে হয় আর কি। তো এই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা যে 50%-এর উপরে যেন হয়। যদি 15টা কোয়েশ্চেন থাকে, তাহলে তোমরা মিনিমাম 10-11টা এরকম অ্যান্সার মানে সঠিক করার চেষ্টা করবে আর কি। আর এখানে দেখো যদি রসায়নে পড়তে চাও, তাহলে রসায়নের যে পার্টটা থাকবে, দেখো এখানে কিন্তু আরও টাফ, এখানে আবার 60% ক্যারি করতে হবে নাম্বার। ঠিক আছে, এমসিকিউ এ। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই অবশ্যই। তুমি মনে করো না যে পরীক্ষায় তুমি ফিজিক্সে হচ্ছে 15-এর মধ্যে 15ই পাইছো, আর রসায়নে এখানে 60 বলছে, তাহলে তোমার হচ্ছে রসায়নে মনে করো একটু কম পাইছো,
এখন তুমি ভাবতেছো যে আমি রসায়নে কম পাইছি বাট ফিজিক্সে তো বেশি পাইছি, তাহলে আমার মনে হয় চান্স হয়ে যাবে। কিন্তু না ভাইয়া, তুমি এই সাবজেক্টগুলোতে চয়েস দিতেই পারবে না, টিক মার্ক দিতে পারবে না। মানে এই সাবজেক্টগুলো তোমার ইয়াতে পেজে সই করবে না, বুঝছো? এই হচ্ছে অবস্থা। তো এখানে দেখো সিএসসি যেটা আছে এটাতে তোমার হচ্ছে গণিত ও পদার্থবিজ্ঞান, ঠিক আছে? গণিত পদার্থবিজ্ঞানে দুটাতেই পৃথক পৃথকভাবে 60%-এর উপরের নাম্বার পেতে হবে। হ্যাঁ, 60% পাইলেও তুমি অ্যাপ্লাই করতে পারবা, সমস্যা নাই। বাট 60% যেন মাইনাস না হয়, -60 যেন না হয়, ঠিক আছে? বুঝাইতে পারছি তো নাকি? আমার মনে হয় আমি বুঝাতে পারছি। অর্থাৎ গণিত এবং পদার্থবিজ্ঞানে এগুলোতে তো তোমার নির্ধারিত কিছু কোয়েশ্চেন থাকবে। ধরো 20টা থাকলো অথবা 15টা থাকলো, কয়টা আছে এগুলো আমি নিচে বলে দিচ্ছি, যে কয়টা করে কোয়েশ্চেন থাকবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আমি এগুলো নিচে বলে দিচ্ছি, একটু অপেক্ষা করো। বুঝতে পারছো নাকি? ওকে, ধরে নিচ্ছি তোমরা বুঝছো। এবার চলে আসো বি ইউনিটে, যেটা সমাজবিজ্ঞান অনুষদ, যেটা সবার একটা পছন্দের যেটা ইউনিট ছিল। বাট এই ইউনিট থেকে এবার ল সাবজেক্টটাকে বাদ দিয়ে ল সাবজেক্টের একটা নিজস্ব একটা ইউনিট করে ফেলছে। ওইটাতে তোমাদের হচ্ছে আলাদাভাবে পরীক্ষা দিতে হবে, আবার একটু প্যারা সামলাইতে হবে আর কি। তো দেখো এখন প্রশাসনের ইচ্ছা করছে, আমার তো কিছু করার নাই। দেখো বি ইউনিটে কী কী সাবজেক্ট আছে এটা আগে দেখে নিই। 1 অর্থনীতি, 2 ভূগোল ও পরিবেশ, 3 সরকার ও রাজনীতি, 4 নৃবিজ্ঞান, 5 হচ্ছে নগর ও অঞ্চল পরিকল্পনা, এবং 6 হচ্ছে লোক প্রশাসন। তাহলে আমরা কি পাইলাম? এখানে টোটাল 6টা সাবজেক্ট, মানে বি ইউনিটের জন্য টোটাল 6টা সাবজেক্ট আমরা পাচ্ছি, ঠিক আছে? তো দেখো, তো বলে দিলাম এগুলো: অর্থনীতি, ভূগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, নগর ও অঞ্চল পরিকল্পনা, এবং হচ্ছে লোক প্রশাসন, ঠিক আছে? তো দেখো, তুমি যদি অর্থনীতিতে পড়তে চাও তাহলে তোমাকে ইংরেজি এবং গণিত, অর্থনীতি এবং অর্থনীতি ও বাণিজ্যিক, ভূগোলে পৃথক পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড পেতে হবে, ঠিক আছে? তোমার এই যদি অর্থনীতিতে পড়তে চাও তাহলে কিন্তু এগুলোতে তোমার পৃথক পৃথকভাবে এ গ্রেড থাকতে হবে। এ মাইনাস থাকলে কিন্তু তুমি আউট, বুঝছো? মানে ওই সাবজেক্টটা তোমার হাত থেকে হাতছাড়া। এরপরে দেখো ভূগোল ও পরিবেশ, যেটা এটা হলো বাংলা ও ইংরেজিতে পৃথক পৃথকভাবে এ মাইনাস থাকতে হবে, ঠিক আছে? তুমি মনে করতেছো যে একটাতে এ প্লাস আছে, একটাতে এ মাইনাস আছে, তাহলে মনে হয় পাবো। জি না, পাবো না। দুইটাতেই পৃথক পৃথকভাবে এ মাইনাস থাকতে হবে। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি আগাই, অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা। এরপর দেখো সরকার ও রাজনীতি, যেটা গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, যেটা এটা দেখো বাংলা ও ইংরেজিতে পৃথক পৃথকভাবে এ মাইনাস থাকতে হবে। নৃবিজ্ঞানে পড়তে গেলে বাংলায় ও ইংরেজিতে পৃথক পৃথকভাবে এ মাইনাস থাকতে হবে। নগর ও অঞ্চল পরিকল্পনা এইটাতে হচ্ছে গণিত এবং ইংরেজিতে, এটা ভালো করে লক্ষ্য করো, গণিত এবং ইংরেজিতে পৃথক পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। এখানে কিন্তু এ মাইনাস না, এ গ্রেড, ঠিক আছে? এরপরে আসো লোক প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা এটা দেখো ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে। এই সাবজেক্টের ক্ষেত্রে পড়তে গেলে তোমাকে অবশ্যই ইংরেজিতে একটু মানে ভালো করতে হবে আর কি। যদিও এখানে এ মাইনাস দিয়ে রাখছে, বাট এ মাইনাস ইংরেজিতেও পাইতে গেলেও অনেক প্যারা সামলাতে হয়, ঠিক আছে? এবার দেখো যে অর্থনীতি যখন তুমি পড়তে যাওয়া, মানে সাবজেক্ট চয়েস যখন তুমি দিতে যাওয়া, তোমার রেজাল্টের পরে যদি তুমি ভর্তি পরীক্ষায় ইংরেজি এবং সাধারণ গণিতে যদি 50%-এর উপরে নাম্বার না পাও, তাহলে তোমার অর্থনীতি সাবজেক্টটা তোমার পেজে শো করবে না। তখন তুমি অর্থনীতি সাবজেক্ট চয়েস দিতে পারবে না। তুমি সেটা লাস্টে রাখো বা ফার্স্টে রাখো, কোনোটাতে রাখতে পারবে না, ঠিক আছে? এই জন্য ভর্তি পরীক্ষা দেওয়ার সময় মাথায় রাখবা, তুমি যদি অর্থনীতিতে পড়তে চাও তাহলে তোমাকে ইংরেজি এবং সাধারণ গণিতে অবশ্যই 50%-এর উপরে নাম্বার করে আসতে হবে। হ্যাঁ, 50%-এর উপরে তোমার শিওর কোশ্চেন দাগায় আসতে হবে, তা না হলে কিন্তু তুমি অর্থনীতিতে পড়তে পারতেছো না। ওকে, ওকে, এবার আসি সি ইউনিট নিয়ে। দেখো সি ইউনিটে সি ইউনিট থেকে একটা সাবজেক্ট এবার বাদ পড়ছে, সেটা হচ্ছে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি। হ্যাঁ, ওইটার নিজস্ব একটা ইউনিট খুলে ফেলছে, ওইটাতে আলাদাভাবে তোমাকে পরীক্ষা দিতে হবে। আগে এই একটার মধ্যে ছিল, তুমি ওই একদিনেই ওই এক পরীক্ষা দিয়েই কাজ চালা যেতে পারতা, কিন্তু এখন এটা হবে না, ঠিক আছে? তো এখানে কি দাঁড়াইতেছে? সি ইউনিট হচ্ছে কলা ও মানবিকী অনুষদ। এখানে সাবজেক্ট আছে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। তাহলে কয়টা সাবজেক্ট এখানে দাঁড়াইলো? 1 2 3 4 5 6 7, এখানে টোটাল 7টা সাবজেক্ট পাচ্ছি। আগে ছিল 8টা, এখন হচ্ছে 7টা, ঠিক আছে? তো দেখো, বাংলায় যদি তুমি পড়তে চাও তাহলে বাংলায় তোমাকে ন্যূনতম এ মাইনাস পাইতে হবে এসএসসি এবং এসএসসিতে আলাদা আলাদাভাবে, ঠিক আছে? এবং ইংরেজিতে ন্যূনতম বি পাইতে হবে। হ্যাঁ, বুঝছো তো নাকি? এর উপরে পাইলে তো আলহামদুলিল্লাহ, বাট এর নিচে পাইলে কিন্তু তুমি বাংলাতে পড়তে পারবে না, ঠিক আছে? আর আমার ছিল জন্যই আমি কিন্তু বাংলাতে পড়তে পারতেছি। তো দেখো, ইংরেজিতে যদি আসি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা ইংরেজিতে পৃথক পৃথকভাবে
এ গ্রেড থাকতে হবে। আমার এ প্লাস ছিল, তারপর আমি পড়তে পারিনি, মানে অ্যাপ্লাই করছি বাট আসা নাই আর কি সাবজেক্টটা। এরপর দেখো ইতিহাস, বাংলা ও ইংরেজিতে পৃথক পৃথকভাবে ন্যূনতম এ মাইনাস পেতে হবে। হ্যাঁ, নিচেরগুলোও সেম, আমি এগুলো আর বললাম না। বাংলা ও ইংরেজিতে পৃথক পৃথকভাবে ন্যূনতম এ মাইনাস পেতে হবে। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও, ঠিক আছে? আমার একটু সুবিধা হতো তাহলে। এরপর দেখো এখন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আসি। ভর্তি পরীক্ষায় তোমার দেখো বাংলায় ন্যূনতম 50% মার্কস তোমাকে ক্যারি করতে হবে, ঠিক আছে? বাংলায় যদি 15টা কোয়েশ্চেন থাকে তাহলে তোমাকে হচ্ছে 8, 9, 10 এরকম নাম্বার পাইতে হবে, তাহলে তুমি বাংলা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবা, মানে চয়েস দিতে পারবা আর কি। ইংরেজিতেও সেরকম 30% নম্বর পাইতে হবে। হ্যাঁ, ইংরেজিতেও তোমার 30% নম্বর ক্যারি করতে হবে। এর নিচে যদি নামো, যদি তোমার বেশি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি বাংলাতে অ্যাপ্লাই করতে পারবা না, ঠিক আছে? আর যদি তুমি ইংরেজিতে পড়তে চাও, তোমার যদি ইংরেজিতে পড়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ভাইয়া তোমাকে কিন্তু ইংরেজিতে ভালো মার্কস ক্যারি করতে হবে, ঠিক আছে? ইংরেজি পরীক্ষাটা ভালো করে, ইংরেজি কোশ্চেনগুলো ভালো করে দাগাবা, যে 15টা থাকবে এগুলো একটু ভালো করে দাগানোর চেষ্টা করবা, ভুল ভাল মারবা না, তাহলেই হবে। তো দেখো এখানে তোমাকে 60%, মানে 60%-এর উপরে থাকলে তো ভালো, বাট 60%-এর নিচে যদি নামে তাহলে কিন্তু তুমি ইংরেজি সাবজেক্টটা পাবা না, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? আবার দেখো জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, এটা তো এটার ভিতরেও তো অনেক ইংলিশ থাকে। তো এখানে দেখো এটাও ইংরেজিতে 50% নম্বর পেতে হবে, ঠিক আছে? তাহলে 15টা কোয়েশ্চেন থাকলে তোমাকে 8টা, 8, 9, 10, 8, 9, 10, ঠিক আছে? এরকম নাম্বার কিন্তু পেতে হবে ইংরেজিতে, তাহলে তুমি একমাত্র জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? মনে করো না যে ভর্তি পরীক্ষায় পাশ করছি, আমার পজিশন এত আসছে, আমি মনে হয় সব সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো, সবই মনে হয় পড়তে পারবো, এরকম একটা ভাব সাব নিও না এখনই, ঠিক আছে? এই বিষয়গুলো লক্ষ্য রেখো, ঠিক আছে? এই যে বাংলায় এত পেতে হবে, ইংরেজিতে এত পেতে হবে, এগুলো মাথায় রেখো। আমি কিন্তু এই জন্য কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমরা কোনো সমস্যায় না পড়ো। ক্লিয়ার? ওকে। এবারে আসো C1 ইউনিট, যেটা এটা চেঞ্জ হয় নাই। এখানে দেখো কলা ও মানবিকী অনুষদের এটা একটা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ এর অন্তর্ভুক্ত, বুঝছো? আসো এবার তাহলে এখানে সাবজেক্ট কয়টা? 2টা, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা, ঠিক আছে? এখন এখানে পড়তে হলে, এই সাবজেক্টে পড়তে হলে তোমার বাংলা সহ অন্যান্য যে কোনো বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে, ঠিক আছে? এই ইউনিটে পড়াটা একটু সহজ মনে হচ্ছে, তাই না? জি না, সহজ না, এখানে তোমার ব্যবহারিক পরীক্ষা আছে, একটু পরে বলতেছি, ওয়েট করো। চারুকলাটা দেখো, বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পৃথক পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড পেতে হবে। তার মানে এই দুইটা সাবজেক্টেই তুমি যদি পড়তে চাও তাহলে তোমার হচ্ছে বাংলা ও ইংরেজি, অথবা এখানে যে প্রথমে বলে দিয়েছে বাংলা সহ অন্যান্য যে কোনো একটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড, তার মানে বুঝতে পারতেছো যে বাংলা ও ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবা। ওকে, আচ্ছা। এখন দেখো এখানে একটা স্টার চিহ্ন দিয়ে একটা কথা বলা আছে যে C1 ইউনিট, অন্তর্ভুক্ত বিভাগসমূহে ভর্তিচ্ছুদের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষা। এই যে দেখো, শুধু এমসিকিউ দিলে হবে না, ঠিক আছে? C1 ইউনিটে ব্যবহারিক পরীক্ষা আছে, ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে, বুঝছো তো নাকি? পৃথকভাবে কিন্তু পাশ করতে হবে ব্যবহারিক পরীক্ষায়, এবং 20 নম্বরের ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম 40% নম্বর পেতে হবে। এমনিতেই 20 মার্কের একটা পরীক্ষা হবে ব্যবহারিক, ওটাতে আবার 40% নম্বর পাইতে হবে, দেখছো? যতটা সহজ মনে করলে প্রথমে, অতটা কিন্তু সহজ না, ঠিক আছে? এখন যারা নাচানাচি করবা, এনজয় করবা, তারা কিন্তু এই ইউনিটে আসতে হলে অনেক কিন্তু স্ট্রাগল করে আসতে হবে, বুঝছো? ঠিক আছে, এখন ডি ইউনিট নিয়ে কথাবার্তা বলি একটু। আচ্ছা, ডি ইউনিটটা মূলত জীববিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে মানে এই রিলেটেড, সেগুলো এখানে পাবা। দেখো, প্রথমত উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, ফার্মেসি, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, ঠিক আছে? সব দেখো রয়্যাল সাবজেক্টগুলো এখানে আছে, বুঝছো? তো এটাতে পড়তে গেলে তো অবশ্যই একটু ভালো হইতে হবে নাকি? তো দেখো, এখন তুমি যদি উদ্ভিদ বিজ্ঞানে পড়তে চাও তাহলে তোমাকে জীববিজ্ঞানের ন্যূনতম এ মাইনাস পেতে হবে। হ্যাঁ, এটা কিন্তু পৃথক পৃথক হবে, এসএসসি এবং এসএসসি মিলায় না। এসএসসি এবং এইচএসসিতে দুই ইয়াতেই তোমার হচ্ছে এ মাইনাস থাকতে হবে। এখানেও সেম, প্রাণীবিদ্যাতেও সেম, জীববিজ্ঞানের ন্যূনতম এ মাইনাস থাকতে হবে। ফার্মেসিতে যদি পড়তে চাও এখানে একটু প্যারা আছে। রসায়ন, জীববিদ্যা, এই দুইটাতে, রসায়ন এবং জীববিদ্যা, এখানে তোমার হচ্ছে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে, ঠিক আছে? এবং পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথক পৃথকভাবে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে, বুঝছো? ফার্মেসিতে পড়া কিন্তু একটু টাফ, ঠিক আছে? তো ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ হয়ে যেতে পারে। দেখো এরপরে আসো প্রাণ রসায়ন, এটাতে পড়তে গেলে তোমাকে রসায়ন ও জীববিজ্ঞানের পৃথক পৃথকভাবে এ প্লাস থাকতে হবে। হ্যাঁ, এ প্লাস পাইতে হবে। ওকে, তো
তোমার যদি A+ থাকে রসায়ন এবং জীববিজ্ঞানের পৃথক পৃথকভাবে, তাহলে তুমি এই সাবজেক্টে পড়তে পারবা। এরপর আসো মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি দেখো রসায়ন ও জীববিজ্ঞানের পৃথকভাবে ন্যূনতম A গ্রেড থাকতে হবে। এই কথাগুলো আমি একটু তাড়াতাড়ি বলে নিই। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানেও দেখো রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং গণিতে পৃথক পৃথকভাবে ন্যূনতম A গ্রেড থাকতে হবে। ওকে, এরপর আসো পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স। এটাতে দেখো রসায়ন, জীববিজ্ঞান ও গণিতে পৃথকভাবে ন্যূনতম A গ্রেড থাকতে হবে। ঠিক আছে, এগুলো যদি তোমরা, আমার কথা বলা একটু মানে জোড়া হয়ে যাচ্ছে, তোমরা একটু পজ করে দেখে নিও। ঠিক আছে, ওকে। এরপরে আসো যে ফার্মেসিতে যারা পড়বা তাদের জন্য মানে অ্যাডমিশনে তোমরা পরীক্ষা দেওয়ার সময় কি করবা এই বিষয়টা একটু বলি। দেখো রসায়ন ও জীববিজ্ঞান থেকে যে কয়েকটা কোশ্চিন থাকবে, আমার কয়টা করে কোশ্চিন থাকবে এরা একটু পরে দেখাচ্ছি, স্লাইডটা শেষে দেখাচ্ছি। রসায়ন ও জীববিজ্ঞানের পৃথক পৃথকভাবে ন্যূনতম 50% নম্বর পেতে হবে। ঠিক আছে, যদি 20টা প্রশ্ন থাকে তাহলে তোমাকে অবশ্যই 10টা প্রশ্ন পারতে হবে। হ্যাঁ, ভুলভাল মারবা না, শিওরগুলো মারবা। হয়তো দু একটা তোমার 70% শিওর আসো এরকম কোশ্চিন দেখাতে পারো, বাট 50% শিওর এরকম কোশ্চিনে হাত না দেওয়াটাই বেটার আমি মনে করি আর কি। তো রসায়ন এবং জীববিজ্ঞানের পৃথক পৃথকভাবে 50% নম্বর পেতে হবে, বুঝছো? তোমরা যদি ফার্মেসিতে পড়তে চাও, আর যদি এই 50%-এর নিচে নামে তাহলে কিন্তু তুমি ফার্মেসি সাবজেক্টে চয়েস দিতে পারবে না, টিক চিহ্ন মারতে পারবে না। ঠিক আছে, তোমার সাবজেক্ট ওটা শো করবে না। ওকে ওকে এরপর আসো প্রাণ রসায়ন। রসায়ন ও জীববিজ্ঞানের পৃথকভাবে ন্যূনতম 50 নম্বর পেতে হবে। ঠিক আছে, আমি কি বললাম? রসায়ন এবং জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম 50% নম্বর পেতে হবে। তাহলে 20টা কোশ্চেন থাকলে অন্তত 10-11 পাইতে হবে। ঠিক আছে, তাহলে 50% নম্বর কারি হবে, কিন্তু তোমাদের টার্গেট থাকবে 20-20 পাওয়া। ওকে, এরপরে আসো মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি দেখি রসায়ন ও জীববিজ্ঞানের পৃথক পৃথকভাবে ন্যূনতম 50% পেতে হবে। ঠিক আছে, দেখো খালি রসায়ন আর জীববিজ্ঞান, রসায়ন আর জীববিজ্ঞান এই দুটো সাবজেক্টের কথাই বলছে। হ্যাঁ, মাথায় রেখো কিন্তু। এরপর দেখো বায়োটেকনোলজিতেও সেম, এখানেও রসায়ন জীববিজ্ঞানে পৃথক পৃথকভাবে ন্যূনতম 50% নম্বর পেতে হবে, বাট তোমাদের টার্গেট থাকবে 100-এ 100 তোলা। ঠিক আছে, তাহলে তুমি সেরা স্টুডেন্টের খাতায় নাম লিখতে পারবা। ওকে, এরপরে আসো ইউনিট। এই যে আগে বলছিলাম যে ইউনিটটা হচ্ছে বিজনেস স্টাডিজের একটা ইউনিট। এখানে আছে হচ্ছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ও ম্যানেজমেন্ট স্টাডিজ। ওকে, এগুলো অনেকের ড্রিম সাবজেক্ট। দেখো তো এখন এখানে তুমি যদি পড়তে চাও এই সাবজেক্টগুলোতে, তাহলে তোমার ব্যবসায় শিক্ষা শাখা, মানবিক শাখা এবং অন্যান্য শাখা থেকে ইংরেজি, এই গণিত এবং অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমায় ন্যূনতম A- থাকতে হবে। ঠিক আছে, কি বললাম? ন্যূনতম এই সাবজেক্টগুলোতে A- থাকতে হবে। ক্লিয়ার? একটু বেশি হিজিবিজি হয়ে গেল মনে হয়। A- থাকতে হবে। এরপরে আসো যারা বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিবা তাদের কিন্তু একটু প্যারা। দেখো গণিত এবং পরিসংখ্যানে ন্যূনতম A গ্রেড থাকতে হবে। হ্যাঁ, একটু ভালো মার্কস ক্যারি করতে হবে আর কি। এটা কিন্তু এসএসসি এবং এইচএসসির মার্কশিটে থাকতে হবে। ঠিক আছে, A গ্রেড। ওকে, এবং ইংরেজিতে ন্যূনতম A- থাকতে হবে। এটা শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য। আর উপরে যেটা বললাম এই যে এগুলা ব্যবসায় শিক্ষা শাখা, মানবিক শাখা এবং অন্যান্য শাখা, তাদের জন্য তো বলে দিচ্ছি যে A- থাকতে হবে সাবজেক্টগুলোতে। আচ্ছা, এরপরে আসো যে বি ইউনিট থেকে আলাদা হয়ে এসে আইন ও বিচার, যেটা এটা হচ্ছে F ইউনিট তৈরি করে ফেলছে, আলাদা একটা ইউনিট খুলে ফেলছে আর কি, আইন অনুষদ। ঠিক আছে, এখানে দেখো এই সাবজেক্টটা আছে আইন ও বিচার। তো এখানে যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে বাংলা, ইংরেজিতে ন্যূনতম A- গ্রেডটা পেতে হবে। ক্লিয়ার? বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম A- গ্রেডটা পেতে হবে, তাহলে তুমি একমাত্র এই সাবজেক্টে পড়তে পারবা। ওকে, আর এখানে আরেকটা কথা, ভর্তি পরীক্ষার সময় কী করবা, যে বাংলা এবং ইংরেজিতে, ঠিক আছে, তোমরা 60% মার্কস ক্যারি করার চেষ্টা করবা। হ্যাঁ, যদি তোমার 60%-এর বেশি হয়ে যায়, 70, 80 বা 100 করতে পারলে তো আলহামদুলিল্লাহ, বাট 60%-এর নিচে কখনো নামবা না। ঠিক আছে, 60%-এর নিচে নামবা না। এগুলা কিন্তু গুনে গুনে পরীক্ষা দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে একমাত্র তুমি ল নিয়ে পড়তে পারবা। ওকে, এরপরে আসো জি ইউনিট। ঠিক আছে, এখানে দেখো আইবিএ আছে, আইবিএ, জেই, ঠিক আছে, বুঝছো তো নাকি? এটা দেখো ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আইবিএ জেইউ। ঠিক আছে, দেখো এখানে যদি তোমার পরীক্ষা কেউ দাও তাহলে এখানে পড়ার জন্য তোমাকে কী করতে হবে? দেখো তোমার এসএসসি এবং এইচএসসিতে বিজ্ঞান শাখাতে যদি তুমি হয়ে থাকো তাহলে ইংরেজি এবং উচ্চতর গণিত বা পরিসংখ্যানে পৃথকভাবে ন্যূনতম A গ্রেড থাকতে হবে। ঠিক আছে, A গ্রেড থাকতে হবে। আর যদি ব্যবসায় শিক্ষা বা মানবিক শাখা বা অন্যান্য শাখার হয়ে থাকো তাহলে তোমাকে এই যে দেখো অর্থনীতি, পরিসংখ্যান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমায় পৃথক পৃথকভাবে ন্যূনতম A গ্রেড পেতে হবে। ঠিক আছে, তাহলে এখানে সমান সমানই দাঁড়াইলো আর কি, যে বিজ্ঞান শাখা থেকেও A গ্রেড লাগবে, এই ব্যবসায় শিক্ষা থাকা থেকেও এই সাবজেক্টগুলোতে A গ্রেড লাগবে। ওকে, ক্লিয়ার তো নাকি? ওকে, এরপরে যেটা H ইউনিট,
এটাও একটা আলাদা একটা ইউনিট করছে আর কি, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। ওকে, দেখো এখানে এটাই আছে শুধু ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। এটা যদি তোমরা পড়তে চাও তাহলে দেখো কি করবা। তাহলে প্রথমত এই অ্যাডমিশন পরীক্ষায় অ্যাডমিশনে আর কি গণিত ও পদার্থবিজ্ঞানের পৃথক পৃথকভাবে ন্যূনতম 60% নম্বর পেতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটু টাফ হয়ে যায়, 50% হলে ভালো ছিল, বাট এটাতে হচ্ছে তোমার 60% নাম্বার ক্যারি করতে হবে। ঠিক আছে, তো পরীক্ষাটা মনোযোগ দিয়ে দিবা এবং কয়টা হলো এগুলো একটু কাউন্ট দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, ভুলভাল কম মেরো, তাহলে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। ওকে, এবার দেখো যে এখানে গণিত এবং পদার্থ বিজ্ঞানে পৃথক পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। হ্যাঁ, এই সাবজেক্টে পড়তে হলে তোমার এসএসসি এবং এইচএসসি মিলায়ে দেখো ওই গণিত এবং পদার্থবিজ্ঞানে এ গ্রেড থাকতে হবে। এরপরে লাস্টে যেটা আই ইউনিট, ওই যে সি ইউনিট থেকে আলাদা করছে যেটা তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইউনিট। ঠিক আছে, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি এই সাবজেক্টটা এখানে আছে আর কি। তো দেখো এটাই করতে হলে তোমাকে বাংলায় ও ইংরেজিতে পৃথক পৃথকভাবে ন্যূনতম এ মাইনাস পেতে হবে। ঠিক আছে, এসএসসি এবং এইচএসসিতে দুইটাতেই এ মাইনাস থাকতে হবে। ক্লিয়ার? ওকে, উপরে বলতে সব বুঝছো নাকি নাকি আরেকবার রিপিট করবো? আমার মনে হয় বুঝছো। আচ্ছা, তোমাদের যদি লাগে তো ভিডিওটা পজ করে ওখানে টেনে দিয়ে একটু দেখে নিও, সেটাই ভালো হবে মনে হয়। আর এগুলো তো অনেকেই জানো। দেখো এখানে ক নাম্বারে কি বলা আছে যে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে, কোনো লিখিত পরীক্ষা থাকতেছে না। আর দেখো প্রতিটি ভুল উত্তরের জন্য 0.20 নম্বর করে কাটা যাবে। ঠিক আছে, বুঝছো তো নাকি? আর দেখো এখানে যতগুলো ইউনিট আমি দেখালাম সব ইউনিটে তোমার হচ্ছে 80 নম্বরের এমসিকিউ থাকবে, 80 নম্বরের এমসিকিউ থাকবে। ঠিক আছে, 80টা টোটাল 80টা এমসিকিউ থাকবে। আর পরীক্ষার সময় কিন্তু 55 মিনিট। ঠিক আছে, তবে ওএমআর পূরণের জন্য আলাদাভাবে 5 মিনিট সময় দেওয়া হবে। তবে তাহলে কি বুঝতে পারতেছো এখন যে টোটাল পরীক্ষা 1 ঘন্টা, এর মধ্যে তোমাকে ওএমআর যে পূরণ করবা তার জন্য আলাদা 5 মিনিট দেওয়া হবে, আর বাকি 80টা এমসিকিউ পূরণ করার জন্য তোমাকে 55 মিনিট দেওয়া হবে। বুঝছো? ওকে, আর এই ঘ নাম্বারটা একটু ইম্পর্ট্যান্ট, এটা একটু দেখাই। দেখো সকল ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষার 5 নম্বর ন্যূনতম 33। ঠিক আছে, তুমি তোমার ইয়াতে যে ইউনিটে পরীক্ষা দিবা সেই ইউনিটে যে সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হবে সবগুলো টোটাল করে যদি 33% যদি কম পাও তাহলে তুমি ফেল, আর 33% অথবা এর যদি বেশি পেয়ে থাকো তাহলে তুমি পাস করছো ভর্তি পরীক্ষায়। ক্লিয়ার? ওকে, দেখো আর যদি কেউ যদি 4 নম্বরটা একটু দেখাই, পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে চাইলে আবেদনকারীকে আবেদনের সময় প্রশ্নপত্রের ভাষা ইংরেজি নির্বাচন করতে হবে। তাদের পরীক্ষা ইউনিট কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, কেউ যদি ইংলিশ মিডিয়ামের হয়ে থাকো তাহলে অ্যাডমিশনের যে ফর্মটা যখন পূরণ করবা মানে আবেদন করবা টাকা দিয়ে ভর্তি পরীক্ষার জন্য, তখন তোমরা ওখানে ইংরেজি সিলেক্ট করবা। আর যদি আমরা বাংলা মিডিয়ামের তো সাধারণ স্টুডেন্ট যারা হয়ে থাকি, আমরা যারা সাধারণ তারা আমরা বাংলাতেই, আমরা তো আমাদের কোশ্চেন তো বাংলাতেই আমরা চাই নাকি, তো আমরা বাংলা সিলেক্ট করে দিব আর কি। তো ভুলেও যেন যারা আমরা সাধারণ শিক্ষার্থী যারা ইংলিশ মিডিয়ামের না তারা যেন আবার ইংলিশ সিলেক্ট না করি। ঠিক আছে, তাহলে কিন্তু একটা প্যারার মধ্যে পড়ে যাওয়া। ওকে, আচ্ছা, আর যদি এই 6 নম্বরটা একটু দেখাই, যদি কোনো প্রতিবন্ধী শিক্ষার্থী থাকো তাদের জন্য এটা কি বলছে দেখো, প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিট প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করে সম্মতি নিতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতি লেখকের শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এসএসসি বা সমমান। ঠিক আছে, কোনো যদি প্রতিবন্ধী শিক্ষার্থী থেকে থাকে যে ধরো হাতে লিখতে পারে না অথবা চোখে দেখে না বা এই টাইপের যদি হয়ে থাকে, তাহলে সে একটা শ্রুতি লেখক মানে সঙ্গে নিয়ে আসতে পারে। তার যোগ্যতা হবে এমন যে এসএসসি পাস করছে মাত্র, এরকম। ঠিক আছে, মানে আমাদের সিনিয়রকে নেওয়া যাবে না, এই হচ্ছে কথা। ওকে, এরপরে দেখো ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে আজকের যেটা হট টপিক, এটা হলো 3 নাম্বার। দেখো বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার নম্বর বন্টন। ঠিক আছে, দেখো কোন ইউনিটে কোন বিষয়ে কতটা করে নাম্বার থাকছে, কত করে নাম্বার থাকছে, এই বিষয়টা তোমাকে অবশ্যই জানতে হবে। তা না হলে তুমি পরীক্ষায় গিয়ে মানে বুঝতে পারবে না যে আসলে এগুলা কি হচ্ছে আমার সাথে। মানে এতগুলা কোশ্চেন দিছে, তত্ত্ববিজ্ঞান থেকে 24টা কোশ্চেন দিয়ে দিছে, এরকম যেন তোমাকে ফেস না করতে হয়, এই জন্য এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ওকে, তাহলে শুরু করি, মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। ওকে, ইউনিট দেখো এখানে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ। ঠিক আছে, এটা তো অনেকে জানো। আচ্ছা, এখানে এখন কোশ্চেন থাকবে, দেখো বাংলা থেকে 4টা। ঠিক আছে, বাংলা থেকে 4টা থাকবে, ইংরেজি থেকে থাকবে 4টা, গণিত থেকে থাকবে 24টা,
পদার্থবিজ্ঞান 24 এবং রসায়ন থেকে 24 নম্বর। টোটাল যোগ করো, দেখো 80টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো খ নম্বর বি ইউনিট, যেটা সমাজবিজ্ঞান অনুষদ, যেটার মধ্যে আগে আইন অনুষদটা ছিল, বাট এবার আইন অনুষদ এখান থেকে বের হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখানে কি কি থাকে, বাংলা থেকে 20টা কোশ্চেন থাকে, ইংরেজিতে থাকে 20টা, সাধারণ গণিত থেকে 20টা, সাধারণ জ্ঞান থেকে 15টা এবং যৌক্তিক বিশ্লেষণ থেকে থাকে 5 নম্বর। ঠিক আছে, আমার হয়তো আলাদা করে বুঝাইতে হবে না যে যৌক্তিক বিশ্লেষণ আবার কি জিনিস, এগুলা ইতিমধ্যেই তোমরা হয়তো বা পড়ে ফেলছো, আয়ত্ত করে ফেলছো এই জিনিসগুলা। এরপরে দেখো গ নাম্বারে আসি, সি ইউনিট, যে কলা ও মানবিকী অনুষদ যেটা, এটাতে দেখো বাংলা থেকে 15টা কোশ্চেন, ইংরেজি থেকে 15টা, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে 50 নম্বর। এই জিনিসটা বুঝছো, যে সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট মানে এখানে যে সি ইউনিটের মধ্যে যে কয়েকটা সাবজেক্ট আছে না, যেমন ধরো জার্নালিজম আছে, তারপরে হচ্ছে আর্কিওলজি আছে, তারপরে তোমার হলো আর কি, মানে এই যে সাবজেক্টগুলো আছে, ইতিহাস আছে তোমার, এগুলা থেকে ওই টাইপের কোশ্চেন হবে, ইতিহাস থেকে কয়েকটা কোশ্চেন হবে, জার্নালিজম থেকে কয়েকটা কোশ্চেন হবে, ওই যে তোমার হচ্ছে আর্কিওলজি থেকে কয়েকটা কোশ্চেন হবে, এরকম আর কি, বুঝছো? এই টোটাল সবগুলা মিলায়ে মানে এগুলো হচ্ছে আইকিউ আকারেও দিবে, 5-7টা হয়তো, দিয়ে তোমাকে এই টোটাল 50 নম্বরের কোয়েশ্চেন করতে বলবে আর কি। তোমার বাংলায় 15টা থাকবে, ইংরেজি থাকবে 15টা, তারপরে এই সাধারণ জ্ঞান থেকে কিছু থাকবে, আর বাকিগুলা হচ্ছে তোমার এই যে বিভাগ সংশ্লিষ্ট যেগুলো বললাম, যে ইতিহাস, আর্কিওলজি, জার্নালিজম, এগুলা থেকে কিছু কোয়েশ্চেন হবে। হ্যাঁ, তো এই টোটাল এখান থেকে টোটাল 50টা এবং হচ্ছে বাংলা 15টা এবং ইংরেজি 15টা মিলায়ে তোমার টোটাল 80টা এমসিকিউ থাকতেছে। ঠিক আছে, ওকে। আমি এটা এত বিস্তারিত বললাম কেন, কারণ আমি তো সি ইউনিটের স্টুডেন্ট, আমি বাংলা বিভাগে যেহেতু অধ্যয়নরত আছি, এই জন্য আর কি বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম। আমি চাই যে তোমরা আমাদের এই ইউনিটে আসো, পড়াশোনা করো আর কি। তো ঘ নম্বরে দেখো সি1 ইউনিট, যেটা সি1 ইউনিটে কলা ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ। দেখো এখানে কি কি ইয়ে থেকে কোয়েশ্চেন থাকে, বাংলা থেকে থাকে 10টা, ইংরেজি থেকে 10টা, সাধারণ জ্ঞান থেকে 20টা এবং অন্যান্য বিভাগ সংশ্লিষ্ট যেই ইয়েগুলো বিষয়গুলোর থেকে কোয়েশ্চেন হয় সেগুলো হচ্ছে 40 নম্বরের। ঠিক আছে, তাহলে এখানে কি পাইলা দেখো 40 আর 20 হচ্ছে 60, 10 70 আর 10 80। ঠিক আছে, সব ইউনিটে কিন্তু টোটাল 80টা করে এমসিকিউ থাকতেছে। ওকে, এরপরে আসো 1 নম্বরে ডি ইউনিট, যেটা ডি ইউনিটে থাকবে হচ্ছে বাংলা থেকে 4টা কোশ্চেন থাকবে, ইংরেজি থেকে 4টা, বুদ্ধিমত্তা মানে আইকিউ যেটা তোমার হচ্ছে করবে, আইকিউ থেকে 4টা, রসায়ন থেকে 24টা, জীববিজ্ঞান থেকে 24টা, উদ্ভিদ বিজ্ঞান 22, প্রাণীবিদ্যা থেকে 22। ঠিক আছে, তাহলে এখানে টোটাল 80টা এমসিকিউ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা জেনে যাবা যে কোন ইয়া থেকে কয়টা কোশ্চেন হবে। ঠিক আছে, তুমি যেটা ভালো পারবা ওটা থেকে আগে শুরু করে দিবা দাগানো, বুঝছো? তারপরে দেখো 6 নম্বরে ইউনিট, যেটা বিজনেস স্টাডিজ ইউনিট, যেটা ব্যবসায় শিক্ষা শাখা। তো এটাতে দেখো বাংলাতে 20, ইংরেজি থেকে 20টা, হিসাব বিজ্ঞান থেকে 20টা, ব্যবস্থাপনা থেকে 20টা, এগুলো হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখার জন্য, বুঝছো? দেখো হাইলাইট করে দিই বিষয়টা, ব্যবসায় শিক্ষা শাখার যারা আছো তোমরা, তাদের জন্য কিন্তু কোশ্চেন আলাদা। হ্যাঁ, দেখো ব্যবসা শুধুমাত্র এটা কিন্তু বিজনেস স্টাডিজের অনুষদ, তোমরা বুঝতে পারছো এটা কিসের অনুষদ। তো ব্যবসা শিক্ষা থেকে যারা আসবে তাদের জন্য বাংলায় 20টা, ইংরেজিতে 20টা, হিসাব বিজ্ঞান 20টা এবং ব্যবস্থাপনা থেকে 20 নম্বর কোশ্চেন থাকবে। ঠিক আছে, আর বিজ্ঞান এবং মানবিক বা সমমান শাখা থেকে যারা আসবা তাদের জন্য বাংলায় 20, ইংরেজি 20, গণিত এবং এই যে অ্যানালিটিক্যালি এবিলিটি যেগুলো আছে 20 নাম্বার থাকবে এখানে, এবং বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান থাকবে 20 মার্কের। ঠিক আছে, কি বললাম বুঝছো? আচ্ছা এটা আমি একটু কেটে দিই, কাটে না কেন? আচ্ছা যাই হোক, কাটছে। দেখো এখন খেয়াল করো, দেখো বিজনেস সম্পর্কিত, হ্যাঁ বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান থাকবে 20 নম্বর। এই বিষয়গুলো আমি পাওয়ার পয়েন্টে এগুলা আমি নিজে টাইপ করে করে দেখালে, বড় বড় করে দেখাইলে বিষয়গুলো তোমাদের চোখে লাগতো, বিষয়গুলো আরও ভালো করে হয়তো বুঝতে পারতা, কিন্তু আমি হলে নাই এই মুহূর্তে, তো আমার কিবোর্ডটা ওখানে রেখে আসছি, এই জন্য কি দেখাতে একটু কষ্ট হচ্ছে, তোমরা একটু দেখে নিও কষ্ট করে আর কি। তো
আমার মনে হয় তোমরা ইউনিট সম্পর্কেও বুঝছো যে কোন ইউনিট থেকে পরীক্ষা দিলে কত টাকা করে এমসিকিউ দাগাইতে হবে, কত করে এমসিকিউ থাকবে এই আর কি। আচ্ছা এবার আসে 6 নম্বরে। এখানে হচ্ছে এফ ইউনিটটা আছে, যেটা তোমাদের হচ্ছে ড্রিম ইউনিট অনেকের, আইন অনুষদ। তো দেখো এখানে বাংলা থেকে 25টা কোশ্চেন থাকবে, ইংরেজি থেকে থাকবে 25টা, এবং সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা থেকে থাকবে 30 নম্বর। ঠিক আছে, এটাতে কিন্তু চান্স পাওয়া অনেক সহজ আমার কেন জানি মনে হচ্ছে, যে বাংলা ইংরেজি তো এমনিতেই পারবা, আর সাম্প্রতিক বিষয় তো এবার কি কি আসবে এগুলো বুঝতে পারতেছো। সাম্প্রতিক বিষয় যেগুলো আছে এগুলো অনেকে জানছো এবং মনের মধ্যে গেঁথে গেছে। আর বুদ্ধিমত্তা থেকে কিছু কোশ্চেন আসবে, এগুলো আসলে অনেক সহজ হয়। হ্যাঁ, যদি তুমি ওই সময় পরীক্ষা দেওয়ার সময় একটু মাথা ঠান্ডা রেখে যদি অ্যান্সার করতে পারো, তাহলে বুদ্ধিমত্তা থেকে অনেক সহজেই কোশ্চেনগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, তো দেখো এবার জি ইউনিট নিয়ে কথা বলি। যে যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা, এটা এটা হচ্ছে এখানে থাকবে বাংলায় 5টা কোশ্চিন, ইংরেজিতে 30, এবং যে ম্যাথমেটিক্যাল যে অ্যাপটিটিউড থাকবে আইকিউ, এগুলো সব মিলায় 30টা থাকবে আর কি। ঠিক আছে, এবং সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় থেকে 15টা, বুঝছো? এই সব মিলায়ে তোমার হচ্ছে দেখো 30 30 60, 60 আর 15 আর এই 5 মিলায় 80টা। ওকে, বুঝছো তো নাকি? যে ইউনিটে যারা পরীক্ষা দিবা তারা এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই দেখে যেও। হ্যাঁ, এই অনুযায়ী পড়াশোনা করো। আচ্ছা, 6 নম্বরে আসো। এইচ ইউনিট যেটা ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, যেটা আইআইটি যেটাকে বলে। তো এখানে যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার হচ্ছে দেখো কোশ্চেন কীভাবে থাকবে। বাংলা থাকবে 5টা, ইংরেজি থেকে 5টা, গণিত থেকে কোশ্চেন থাকবে 25টা, পদার্থবিজ্ঞানের 25, এবং আইসিটি থেকে 20 নম্বর। ঠিক আছে, এই টোটাল কত হচ্ছে? টোটাল 80টা। ওকে, এবং এই যে দেখো আই ইউনিট যেটা, যেটা তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, যেটা আগে সি ইউনিটের মধ্যে ছিল। তো এটা থেকে মূলত বাংলা থেকে থাকবে 15টা কোশ্চিন, ইংরেজি থেকে 15টা, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে থাকবে 50 নম্বর। এটাও মোটামুটি ওই যে সি ইউনিটের মতোই, কারণ হচ্ছে সি ইউনিট তো ধরো সি ইউনিটের মধ্যেই তো এই সাবজেক্টটা ছিল, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি। তো এই কারণে আর কি ওই প্যাটার্নটাই দিয়ে রাখছে, যে বাংলা থেকে 15টা, ইংরেজি থেকে 15টা, সাধারণ জ্ঞান এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় যেগুলো আছে ওগুলা থেকে ধরো 50 নম্বর তোমাকে দেওয়া থাকবে। এখন তুমি এগুলোর মধ্যে থেকে অ্যান্সার করে আসবা। ঠিক আছে, তো তুমি যদি এখানে বাংলা সাবজেক্ট ওই সি ইউনিটে আসি, এখানে সি ইউনিটে যদি তুমি বাংলা সাবজেক্টে পড়তে চাও তাহলে তোমাকে কিন্তু 15-এর মধ্যে 7-এর উপরে পাইতে হবে এমসিকিউ। ঠিক আছে, 7-এর উপরে পাইতে হবে। ইংরেজিতেও তাই, ইংরেজিতেও 7-এর উপরেই পাইতে হবে, বুঝছো? এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। এগুলো কিন্তু আমি একটু আগে বলছি, একটু আগের স্লাইডে বলে দিছি। তো এখন মনে হয় না যে আমার আবার বলতে হবে। ঠিক আছে, আর দেখো তোমরা যদি কেউ নিজে নিজে আবেদন করতে চাও তোমাদের ফোন থেকে, আমার ভর্তি পরীক্ষার সময় আমি নিজে নিজেই ফোন থেকে এই অ্যাপ্লাই করছি সবগুলা, এই ক্ষেত্রে আমার 100 টাকা করে বেঁচে গেছে আর কি। তো তোমরা যদি চাও তোমরাও করতে পারো, বাট যদি না পারো সেক্ষেত্রে হাত দেওয়ার দরকার নাই, কারণ ভুল করে ফেললে তুমি লাস্টে দেখা গেলো পরীক্ষা দিতে পারলে না, এরকম হতে পারে। তো ওই তথ্যগুলো এখানে আর কি দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেওয়া আছে। দেখো যে তোমাদের ছবিটা আপলোড করবা ওইটা 300 বাই 300 পিক্সেলের হতে হবে। হ্যাঁ, অর্থাৎ সর্বোচ্চ 100 কিলোবাইট হতে হবে। বুঝে গেছে? এবং একটা একটা স্বাক্ষর আপলোড করতে হবে। আমি করছিলাম কি, স্বাক্ষরটা খাতায় লিখে নিয়ে ওটার ছবি তুলে ওইটা আপলোড করছিলাম আর কি ফোন দিয়ে। ফোন থেকে এটা সহজে করা যায়। তোমরা যদি কেউ করতে চাও করতে পারো, বাট না পারলে তোমরা ইয়ে থেকে করে নিও, যেখানে আবেদন করে দেয় সেই দোকান থেকে করে নিও। ওকে, দেখো এটা আবার হচ্ছে সিগনেচারটা 300 বাই 80 পিক্সেলের হইতে হবে। তো এগুলো আসলে অনেক ঝামেলা, ফোনে অনেক ঘাটাঘাটি করতে হয়, তো দরকার নাই আমার মনে হয়, তোমার দোকান থেকে করে নিও। আর নিচে কি আছে দেখি। ও হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, প্রবেশপত্রের বিষয়টা। তোমরা তো অ্যাপ্লাই করবা যে 2 তারিখ থেকে মনে হয়, নাকি 9 তারিখ থেকে। আচ্ছা যাই হোক, একটু দেখে আসি। ও, আবেদনের সময়সীমা তো এখানে হচ্ছে তোমার 1 জানুয়ারি থেকে, 1 তারিখ থেকে শুরু হবে, তোমার হচ্ছে 21 তারিখ পর্যন্ত। 21 তারিখের মধ্যেই তোমাকে অ্যাপ্লাইটা করে ফেলতে হবে। ওকে, ওকে, এখন অ্যাডমিট ডাউনলোড করার যে বিষয়টা এটা একটু দেখতে হবে। এই যে প্রবেশপত্র ডাউনলোড 5 নাম্বার, এটা দেখো 2 তারিখ থেকে, হ্যাঁ 2 ফেব্রুয়ারি থেকে তোমার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো যে 2 তারিখ থেকে ডাউনলোড করতে পারবা। 2 তারিখে যদি সার্ভার ডাউন থাকে তো পরের দিন করে নিও আর কি। ঠিক আছে, অ্যাডমিট কিন্তু ডাউনলোড করা অনেক জরুরি, বুঝছো? কারণ ভর্তি পরীক্ষার প্রথম হাতিয়ারই হচ্ছে তোমার অ্যাডমিট। তুমি যদি অ্যাডমিট না নিয়ে যাও তোমার কিন্তু ভর্তি পরীক্ষায় বসতে দিবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো গড়িমসি করবো না, এই 2 তারিখ আসলেই অ্যাডমিটটা ডাউনলোড করতে লেগে যাবো। ঠিক আছে, আর সিট প্ল্যান বা ফলাফল এগুলো তো ওই 7 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়, এইগুলো নিয়ে তোমার মানে কোনো প্ল্যান নেওয়ার দরকার নাই।
পরীক্ষা দিবা, দিয়ে জাস্ট রিল্যাক্স থাকবা, অন্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রিপারেশন নিবা, ভালো করে পড়াশোনা করবা। তো দেখো এখানে একটা গ্রেডিং, যে ভর্তি পরীক্ষার যে গ্রেডিং সিস্টেমটা মানে কিভাবে কি করে আর কি, তো এই বিষয়টা তোমাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে, বুঝছো? তুমি যদি এসএসসিতে জিপিএ কম পেয়ে থাকো, এইচএসসিতে বেশি পাইছো, তো এই ক্ষেত্রে তোমাকে একটা হিসাব নিকাশ করে পরীক্ষা দিতে হবে। তো দেখো এখানে কি বলছে, গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীর মাধ্যমিক বা সমমান মানে এসএসসি আর কি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ কে দেড় দেড় দ্বারা এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ কে 2.5 দ্বারা গুণ করে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে চূড়ান্ত ফল তৈরি করা হবে, ঠিক আছে? মানে তুমি এমসিকিউ পরীক্ষায় যা পাবা তার সাথে এসএসসি পরীক্ষার 2.5 যোগ গুণ করবে, এবং এসএসসি পরীক্ষার যেই তোমার পয়েন্টটা পাইছো তার সাথে 1.5 গুণ করবে, করে যদি যে সর্বোচ্চ হবে সেই হচ্ছে যে মেরিট লিস্টে আগের দিকে থাকবে, এবং যে একটু কম পাবে এভাবে আস্তে আস্তে সিরিয়ালি নিচের দিকে চলে যাবে আর কি, ঠিক আছে? ওকে। আর ও লেভেল বা এ লেভেল এগুলো আমি না বলি, এগুলা হয়তো বা তোমরা যারা আছো তারা সবাই হচ্ছে যে এই জেনারেলের, তো এই জন্য আর কি বলতে চাচ্ছি না এগুলা। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে, হ্যাঁ, যে অ্যাডমিট ডাউনলোড করতে পারতেছো না, বা প্রবেশপত্র তোমার হচ্ছে যে আবেদন করতে পারতেছো না, অথবা কোনো একটা জায়গায় সমস্যা দেখা যাচ্ছে, বা ছবি আপলোড হচ্ছে না, বা হয়েছে পরে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এরকম যদি কোনো সমস্যা দেখো, তো সাথে সাথে দেখো এই যে এখানে সহায়তার কয়েকটা নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, সময়সীমা দেওয়া আছে যে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এই সময়ের মধ্যে তোমরা অফিসে কল দিবা ডিরেক্ট, ঠিক আছে? ওরা কিন্তু না, ফোন খুব একটা ধরে না, ফোন বন্ধ বলে অনেক সময় রিং হয়, বাট কল ধরে না। তো তোমরা এই কয়টা নাম্বারে অবশ্যই অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করার ট্রাই করবা, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ফোন দিয়ে ট্রাই করার চেষ্টা করবো, কারণ ওরা বিচে থাকে, তো অনেক কাজকর্ম আছে, তো এই কারণে হয়তো ফোন পিক করতে পারে না। তো তোমরা বারবার চেষ্টা করবা, তোমার যেহেতু দরকার, তো তোমাকে আগাইতে হবে বিষয়টা, ঠিক আছে? তো এই নাম্বারগুলো নিয়ে রাখো বা দেখে রাখো, তাহলে হচ্ছে তোমাদের কাজে আসবে আর কি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা কাজে আসবে। আর আশা করছি তোমরা নিয়মিত পড়াশোনা করছো এবং অনেক টেনশনে আছো যে কী হবে না হবে, তো প্যারা নেওয়ার দরকার নাই। দেখো, আল্লাহর উপরে ভরসা রাখো আর নিয়মিত পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পাবো আর কি। তোমাদের পরীক্ষা শুভ হোক, তোমাদের আগামী পথ চলা সুন্দর হোক, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।